কোল মাফিয়া রিলেটেড একটা খবর করতে গেছিলাম, অনেক দিন ধরে ইনভেস্টিগেট করে। সেটাতে প্রথম আমি থ্রেট কল পাই এবং আমাকে এসে গালি দিয়ে যাওয়াটা, সেটাই হচ্ছে জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট। তো ওরা ওটা মনে রাখবে, ওই স্ক্রিনশটটা রাখবে মৌপিয়া নন্দীকে এই গালাগালিটা দিয়ে এসেছি, এইভাবে ওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে এসেছি, এই বলেছি আপনাকে এই করা উচিত, আপনাকে জুতো পেটা করা উচিত। যখন ৭৬ জন সিআরপিএফ জওয়ান অ্যাম্বুশে মারা গিয়েছিলেন, সেই সময় ওই স্পটে আমি প্রথম পৌঁছই। তুমি প্র্যাকটিক্যালি কাজ করছো এবং বিশ্বের বিভিন্ন লিস্ট এখন বেরোয়, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের সুবিধা অনুযায়ী একটা করে লিস্ট বেরোয়। এই যে সাংবাদিকতার র্যাঙ্কিংয়ে আমরা ক্রমশ, সংবাদ মাধ্যমের স্বাধীনতার র্যাঙ্কিংয়ে ক্রমশ পিছোচ্ছি, তুমি কি রিয়েলি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে এটা ফিল করেছো লাস্ট 10 বছরে? দেখো, এটা যদি করি, এটা মানতে হবে যে তার জন্য আমাদেরই একটা অংশ দায়ী। ঠিক আছে, ডেফিনেটলি প্রেশার তোমার উপর থাকতে পারে, কিন্তু তুমি সেই প্রেশারটাকে ততক্ষণ অবধি কাউন্টার করে যেতে পারবে যতক্ষণ তুমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ নাওনি। আর তুমি যদি আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, তুমি যদি কোনো নেতা বা নেত্রীর সঙ্গে ঘোরার জন্য, তুমি যদি তার কাছের হওয়ার জন্য বা তার চারটে সেই সুবিধাটা কাজে লাগিয়ে তোমার আর চারটে কাজ করিয়ে নেওয়ার জন্য তুমি যদি সেখানে সারেন্ডার করো, তাহলে তুমি পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তিনি যদি তোমাকে একটু নিচু হতে বলেন, তোমাকে হামাগুড়ি দিতে হবে। আর তুমি যদি সেটা না করো, তোমার যাবতীয় ফোকাসটা যদি তোমার কাজ রিলেটেডই থাকে, ডেফিনেট হেল্প তো আমরাও চাই, কাজের ক্ষেত্রে আমরা হেল্প চাই না? আমি যার কাছ থেকে খবর চাইছি সেটাও তো আমি তার কাছ থেকে হেল্পই চাইছি। বাট তুমি যদি সেটার মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমাকে ওই ঘাড়ে ধরে হামাগুড়ি দেওয়ানোটা ইটস ডিফিকাল্ট। এবং নেতা নেত্রীরাও জানেন কাকে দিয়ে সেটা করানো যায়, কাকে দিয়ে করানো যায় না। অনেক সময় ধরো বিভিন্ন সংবাদ করতে গিয়ে বিভিন্ন মানুষের পছন্দ হয়, আবার বিভিন্ন মানুষের পছন্দ হয় না। তো কখনো থ্রেট কল পেয়েছো? হ্যাঁ, এগুলো তো কমন। আমার প্রথমটা মনে আছে, আমি তখন খুবই কম বয়স আমার, আমি আকাশে ফার্স্ট আমার ইনভেস্টিগেটিভ জার্নালিজম, তো একটা কোল মাফিয়া রিলেটেড একটা খবর করতে গেছিলাম, অনেক দিন ধরে ইনভেস্টিগেট করে। সেটাতে প্রথম আমি থ্রেট কল পাই। হ্যাঁ, এরকম প্রথমে আসে সাদামাটা যে এটা নিয়ে আর এগোবেন না। তারপর একটা জায়গায় সেখানে সামনাসামনি থ্রেট করা হয়, তো তার আমি মজাই পেয়েছি। মানে আমার এসব করে আমাকে দমানো যায় না। আর এখন যেগুলো হয় সেগুলো তো ট্রোল, মানে ট্রোলারদের ইভেন থ্রেট করার ক্ষমতাও নেই। সো আই ডোন্ট, লিখে দিলাম আমি তাদের, মানে আই ডোন্ট কেয়ার, মেরে ফেলা উচিত। হ্যাঁ, মানে সেনসিটিভ হয়ে যাচ্ছে, গালাগালি দিলাম এবং তুমি সেফ, কারণ তোমার কমেন্ট সেকশনটা বন্ধ। না, আমাকে অন্য সব জায়গাতে করা হয়, আমাকে নিয়ে ইউটিউবে করা হয়। আই ডোন্ট কেয়ার, বিকজ ওদের দৌড় ওই অবধি, এবং আমাকে এসে গালি দিয়ে যাওয়াটা, সেটাই হচ্ছে জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট। তো ওরা ওটা মনে রাখবে, ওই স্ক্রিনশটটা রাখবে মৌপিয়া নন্দীকে এই গালাগালিটা দিয়ে এসেছি, এইভাবে ওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে এসেছি, এই বলেছি আপনাকে এই করা উচিত, আপনাকে জুতো পেটা করা উচিত, হ্যাঁ আপনি অমুক, আপনি তমুক। এটাই হচ্ছে সারা জীবনের অ্যাচিভমেন্ট। তো এটা এদের। আর আরেকটা কথা আমি খুব স্পষ্ট বলছি যে আমার মিডিয়ার বাইরে আমার কোনো শত্রু নেই। আমি বিতর্কিত কথাই বললাম, মিডিয়ার বাইরে আমার কোনো শত্রু নেই। যারা বোঝার তারা বুঝে গেছেন। আর এটা বলতে গিয়ে আর একটা প্রশ্ন এলো, সেটা হচ্ছে যে ধরো বিভিন্ন সময় কভার করতে গিয়ে তুমি বা তোমার সংবাদ মাধ্যমের বহু সহযোগীকে হয় না যে গন্ডগোলের মধ্যে ক্যামেরা ভাঙচুর হচ্ছে, তো এই সময়টা ট্যাকেল করা কি করে, বা ট্যাকেল করেছো কি করে? এই সময়টা তোমাকে এরকম অনেক ইনসিডেন্ট রয়েছে, মানে প্রত্যেককেই ফেস করতে হয়, প্রত্যেক ফিল্ড রিপোর্টারকে ফেস করতে হয়। এই সময় নার্ভ ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে তোমার উইক হওয়া যাবে না, এবং ওই নার্ভ ধরে রাখা এবং ওই সিচুয়েশনটাকে ট্যাকেল করা, ওটা তোমার ধরে নাও তোমার সাংবাদিকতার পার্ট। মানে এটার জন্য তুমি পরে ক্রিপ করতে পারো না যে আরে ওখানে আমি গেছিলাম, এরকম হয়েছে, সেরকম হয়েছে। এটা হতে পারে,
কারণ আমি একটা ভীষণ আনফ্রেন্ডলি একটা সিচুয়েশন, একটা আনফ্রেন্ডলি টেরেনে সেখানে যাচ্ছি, তো আমাকে ওটার জন্য মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং আমি আমার অনেক অনেক জুনিয়র সহকর্মী রয়েছেন আমাদের ফ্রেটার্নিটির, আমি বলছি না শুধু আমার হাউসের, তাদেরও আমি দেখেছি যে বোল্ডলি তারা এরা ফেস করে। আই এম ভেরি প্রাউড অফ দেম। এতদিনে তোমার সাংবাদিক জীবনে দু একটা চ্যালেঞ্জিং মুহূর্ত বলো, মানে অনফিল্ড, আমি কোনো ব্যক্তি বিশেষে বলবো যে এইটা করতে গিয়ে একটা অন্য রকম অভিজ্ঞতা হয়েছে, এরকম দু একটা ঘটনা শেয়ার করো। জানি প্রচুর আছে, এর মধ্যে লিস্ট আউট করা শক্ত। একটা ঘটনা তো অনেকেই জানেন, যে যখন ৭৬ জন সিআরপিএফ জওয়ান অ্যাম্বুশে মারা গিয়েছিলেন, সেই সময় ওই স্পটে আমি প্রথম পৌঁছই জানতে পারি তারমেটলার জঙ্গলে। এবং ওটা প্রায় মানে যে রাস্তায় যেখানে ব্লাস্টটা করিয়ে দেওয়া হয়েছিল, অ্যাম্বুশ যেখানে হয়েছিল সেটা প্রায় জঙ্গলের মধ্যে ১.৫-২ কিলোমিটার ভেতরে, সেখানে কোনো রাস্তা ছিল না। আর মেন রাস্তা থেকে, অর্থাৎ চিন্তালনাড়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওখান থেকে বাঁদিকে ঢুকতে হবে। ওই জায়গাটাতে মানে মেন রাস্তায় একই সঙ্গে একটা ল্যান্ডমাইন ব্লাস্ট করানো হয়েছিল, যাতে রিইনফোর্সমেন্ট না পাঠানো যায়। তো ওই যে ১.৫-২ কিলোমিটার রাস্তাটা, ওটা খুবই ভয়ঙ্কর ছিল। এবং যেহেতু ঘটনার পরদিনই ওখানে আমরা পৌঁছই, তখনও স্যানিটাইজেশন হয়নি, কারণ ওটা কোম্পানিটা উড়ে গিয়েছিল। তো আমাকে ছত্তিশগড়ের ডিজি তখন যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে ডোন্ট গো ওখানে। মানে সবাই যাচ্ছিল হচ্ছে ওই যেখানটাতে ল্যান্ডমাইন ব্লাস্টটা করিয়ে দিয়েছে ওই রাস্তাটা পর্যন্তই, কিন্তু ওই জঙ্গলের মধ্যেটাতে আর কেউ যাচ্ছিল না। তো আমি আর আমার ক্যামেরা পার্সন সঙ্গে যে ছিল শুভ্র, থ্যাঙ্কস টু শুভ্র, তো আমি শুভ্র যাবি তো ইনফ্যাক্ট আমাদের গাড়িও অতটা যেতে পারেন, কারণ ওই জায়গাটা এতই ইন্টেরিয়ারে যে তার আগে আমাদের ছোট গাড়ি ছিল। আমরা তো রায়পুর থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো সেই ছোট গাড়ি একটা জায়গায় গিয়ে আটকে গেল, কারণ ওখানে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লাস্ট করানো, মানে যেখানে রাস্তা নেই। তখন ওই জঙ্গলের মধ্যে হঠাৎ দেখি একটা এসইউভি দাঁড়িয়ে আছে সাদা, পুরো জঙ্গলে, মানে তার আগে ৪০-৫০ কিলোমিটার কিছু নেই, আর ওরকম সিচুয়েশন। তো আমি তখন তাদের গিয়ে বলি যে আমি পত্রকার। তো ওরাও তখন আমাকে খুব ডাউট করছে, খুব স্বাভাবিক। ওরা বলে ওরা পত্রকার, ওরা নাগপুর থেকে আসছে। আমি বলি আমাকে একটু জায়গা দিতে হবে ওদের গাড়িতে, আমাকে আর ক্যামেরা পার্সন। বাট দে ডিনাইড, খুব স্বাভাবিক, মানে ওই রকম একটা, কারণ ওরাও আমার পরিচয় জানে না। হঠাৎ করে ওখানে আমি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বলছি, তো ওরা বললো যে না, আমরা তো এখানে কীভাবে জায়গা দেবো না, কোনো অসুবিধা নেই। বলে আপনি মহিলা, মানে অলরেডি আমাদের গাড়িটা ভর্তি। আমি বললাম মানে আই ওয়ন্ট মাইন্ড, আমাদের একটু জায়গা দিন। আমি খুব জোরাজুরি করেই ওদের গাড়িতে উঠে যাচ্ছিলাম। তো ওরাও ওখান পর্যন্তই গেল, এবং ওরা পুরোটাই খুব স্কেপটিক্যাল ছিল আমাদের সম্পর্কে। ওখানে আরও বেশ কিছু মিডিয়া পার্সন ওই জায়গাটাতে ছিল, যেমন হায়দ্রাবাদ থেকে একজন সাংবাদিক এসেছিল। তো ভেতরে যাওয়ার ডিসিশন যখন নিই, তখন আমাকে সবাই বারণ করে, বিকজ ভেতরে কেউ যাচ্ছিলেন। ভেতরে সেবার কোথায় ল্যান্ডমাইন কোথা থাকবে, এবং প্রেশার মাইন ইউজ হয়েছিল। প্রেশার মাইন হচ্ছে আরও অনেক বেশি ভয়ের, মানে ল্যান্ডমাইন ধরো ডিটোনেট করতে হবে, বাট প্রেশার মাইন হচ্ছে তুমি পা দিলেই, পা পড়ে গেলেই সেটা ব্লাস্ট করবে, ঠিক আছে? তো আমাকে সবাই মিলে বলছিল যে না, একদমই যেও না, বিকজ স্যানিটাইজেশন হয়নি, কিচ্ছু হয়নি। এবং ওখানের লোকজনের কাছ থেকে যা ইনপুট, যে ওখানে অলরেডি স্কোয়াড মেম্বাররা রয়েছে কাছাকাছি। তখন আমি আর শুভ্র বলি যাবই। তো ওই ১.৫-২ কিলোমিটার প্রথমে যখন পা দিচ্ছিলাম, একটা সাইকোলজিক্যাল প্রেশার হচ্ছিল। তো আমি শুভ্রকে বলি যে শুভ্র তুই যাবি তো? আমি বলছি বলে না তো। শুভ্র বলে না, আমি যাব। তো আমরা যখন যাচ্ছি, তখন আমাদের ফলো করে হায়দ্রাবাদের আর দুজন, ওরা বলে আর শিওর ইউ উইল গো? আমি বললাম যে হ্যাঁ, আমরা যাবো। তখন বললো ঠিক আছে, দেন উই আর ফলোইং ইউ। ওরা আমাদের পরে, মানে আমি একটা জায়গায় গিয়ে বললাম যে শুভ্র, এরকম পারা যাচ্ছে না, কোথায় পা দেবো? ওটা ভেবে নে যে যদি তোর নামে মাইন লেখা থাকে ফাটবে, যদি না লেখা থাকে তাহলে ফাটবে না। করে আমরা পুরো শীষ দিতে দিতে গেলাম, মানে তখন আর কিছু উপায় নেই, ভগবানের ভরসা। এবং গিয়ে ওখানে মানে লাইভ এক্সপ্লোসিভ পড়ে রয়েছে, ডেড বডির অংশ পড়ে রয়েছে। তো ওখানে গিয়ে ভীষণ ভালোভাবে কাজ করে এসেছিলাম, এবং তারপর প্রচুর বকা খেয়েছিলাম। মানে ওই যে স্ট্রেচটায় আমরা হেঁটে গেছিলাম, ওখান থেকে পরের দিন স্যানিটাইজেশনের সময় 7টা ল্যান্ডমাইন উদ্ধার হয়েছিল। ভয়ঙ্কর। হ্যাঁ, কিন্তু এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবং ওটা করে ফেরার পর যে তৃপ্তিটা, ফেরার সময়ের তৃপ্তিটা, ওই তৃপ্তিটার জন্য সবকিছু করা যায়। একদম, এটাই তো প্যাশনকে ফলো করা। তো এটা তো একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। আর একটু ভালো অভিজ্ঞতা, ধরো মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন তো তুমি প্রতিদিনই পাও, বাট এর মধ্যে কিছু মনে রাখার মতো?
মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের যে ঘটনা ঘটেছিল, উনি শহীদ হয়েছিলেন 26/11 ওনার বাবা মা থাকতেন ব্যাঙ্গালোরে, ইলেহাঙ্কায়। তো আমি তার মাস 6 পর ব্যাঙ্গালোর যাই, মানে কর্ণাটক লোকসভা ইলেকশন কভার করতে, ইলেকশনের আগেই। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওনার একটা ইন্টারভিউ করার। আমি যখন ফোন করি উনি সরাসরি ডিনাই করেন, বলেন যে না, আমি দেব না। আমি একটু জোরাজুরি করি, বাট হি ওয়াজ ভেরি রুড, যে উনি বললেন যে না, আমি যখন বলছি দেবো না, আমি দেবো না। আর উনি ভীষণ রাফ অ্যান্ড টাফও ছিলেন। মনে থাকবে যে সেই সময় সম্ভবত অচ্যুতানন্দন ওনার বাড়িতে যাবেন বলেছিলেন, উনি বলেছিলেন একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তো তারপর আমার মনের মধ্যে একটা খচখচ করতে থাকে। তো আমি তারপর ওনাকে আবার ফোন করি পরের দিন। তো উনি বলেন যে আমি তো আপনাকে বলে দিলাম যে আমি ইন্টারভিউ দেবো না। তো আমার না কেন জানি না, আমারও মনে হচ্ছিল, আমি জানি না এরকম কিছু ঘটনা ঘটে, মানে কাজ করতে করতে আমার মনে হচ্ছিল ইন্টারভিউটা না দিলেও আমি বাড়িটাতে যাব। তো আমি ওনাকে বলি যে আমি আপনার বাড়িতে আসতে চাই, আমি ইন্টারভিউ না, বাট আমি বাড়িতে আসতে। বাড়িতে কেন আসতে চাই আমি জানি না, বাট আমার ইচ্ছে করছে। তখন আমাকে বললো যে তুমি আমার সাথে কোনো ট্রিক করার চেষ্টা করছো, যে আমি বললাম না, বাট আমি খুব অনেস্টলি আপনাকে বলছি আমি আপনার বাড়িতে যেতে চাই। কারণ কি মনে হলো, উনি বললেন ঠিক আছে তুমি এসো, বাট ক্যামেরা নিয়ে না। ঠিক আছে। তো আমি আর আমার ক্যামেরা পার্সন বাপন, আমরা ক্যামেরা গাড়িতে রেখে পরদিন সকালবেলা ওনার বাড়িতে যাই। তো উনি যখন ঢোকাচ্ছেন তখন উনি খুব স্কেপ্ট। উনি আমাকে বললেন যে তুমি কেন এসেছো? আমি দেখুন আমি সত্যিই জানি না আমি কেন এসেছি, বাট আমার মনে হয়েছে যে আপনাদের সঙ্গে আবার দেখা করা উচিত। মানে এটা আপনি ধরেন না আমার পার্সোনাল ভিজিট, সত্যি আমার সেটা মনে হচ্ছিল। মানে আমি কিন্তু এটা যে খুব ভান করে বলেছি বা ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকমে ইন্টারভিউটা চাই তাই বলেছি তা না। আমি খুব অনেস্টলি, আমি জানি না আমার কেন হচ্ছিল এটা মনের মধ্যে, আমি কিছু একটা আমাকে খুব হন্ট করছিল যে যেতে হবে। তো আমি যখন বসে কথা বলছি, কথা বলতে বলতে ওনার স্ত্রীও এলেন। কথা বলতে বলতে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গেলাম। তো একটা সময় আমার মনে আছে যে ওনার স্ত্রী, মানে সন্দীপ উন্নিকৃষ্ণের, মেজর সন্দীপ উন্নিকৃষ্ণের মা আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন, আর আমিও কাঁদছি। সো সেই সময় হঠাৎ, এখন পরে আমি আঙ্কেল বলতাম, মানে আঙ্কেল বলি, মেজর উন্নিকৃষ্ণের বাবা, উনি আমাকে বললেন তুমি ক্যামেরা এনেছো? আমি বললাম যে না, আপনি বারণ করেছেন, আমি ক্যামেরা আনিনি, ক্যামেরা গাড়িতে আছে। বললেন যে তুমি ক্যামেরা নিয়ে এসো, তুমি আমাদের বাড়ির মেয়ে আজ থেকে, এবং তোমাকে আমি প্রথম হচ্ছে সন্দীপ উন্নিকৃষ্ণের যে ঘরটা ছিল মেজরের, সেই ঘরটাতে, তো ইউ আর দ্য ফার্স্ট আউটসাইডার যাকে আমি ঘরটায় ঢোকাবো। এবং আমি তখন আমি বললাম যে না, আপনি যখন বারণ করেছেন আমি শ্যুট করবো না। উনি বললেন না, তুমি শ্যুট করো। আমি নিজেও ভাবতে পারিনি, মানে আমি কীভাবে ওটা শ্যুট করেছি, আমি একটা ট্রান্সে ছিলাম, আমি কিভাবে শ্যুট করেছি আমি জানি না। উনি আমাকে খুলে দিলেন ওই ঘরের দরজাটা। ওই ঘর দরজাটা প্রথম হচ্ছে বাবা মা ছাড়া কোনো আউটসাইডারের জন্য খোলা হলো। তাতে হচ্ছে মানে ওনার শহীদ হওয়ার পর ওনার যে সমস্ত জিনিসপত্র ওখান থেকে এসেছে, সেই সমস্ত জিনিসপত্র রাখা, সেই সমস্ত কিছু খোলা হচ্ছে আমার সামনে। আর বাবা বলছেন যে তুমি যেটা চাও শ্যুট করো। তখন ওর মা বলছেন যে আমার কি মনে হয় জানো তো, যে ওর এক কাজিন ছিল, মানে মেজরের এক কাজিন ছিল, যে কাজিনের সাথে ওর খুব বন্ধুত্ব ছিল, মানে খুব বন্ডিংটা ভীষণ স্ট্রং ছিল। বলছে সন্দীপ যদি বেঁচে থাকতো তোমার সাথে ওর খুব বন্ধুত্ব হতো। আর মানে মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন আর আমি অলমোস্ট সমান বয়সীর। তো তারপর থেকে ওনারা আমাকে এত ভালোবাসলেন, মানে এর কয়েক বছর পর ওনারা কলকাতায় এসেছিলেন। তো সেখানেও আমার জন্য ওই ব্যাঙ্গালোর থেকে আরেক জায়গা ঘুরে ওরা কলকাতায় এসেছিলেন, আমার জন্য খাবার দাবার সমস্ত কিছু নিয়ে এসে আমাকে দিলেন। তারপর থেকে দে ট্রিটেড মি অ্যাজ এ ফ্যামিলি, ওয়াই আই ডোন্ট নো। বাট এই যে কিছু জিনিস, কিছু প্রাপ্তি, আমার যদি জীবনের কিছু প্রাপ্তির কথা ধরা হয়, আমার কাছে এইটা একটা প্রাপ্তি। এটা প্রাপ্তি এমন না যে মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের ফ্যামিলি, তার কাছ থেকে আমি এটা পেয়েছি। একজন সন্তানহারা বাবা মা যখন আরেকজনকে তার নিজের মেয়ের মতো দেখছেন, এটা ইট ম্যাটার্স এ লট। মানে এটা একটা বিরাট পাওয়া আমার কাছে, মানে যা কোনো কিছুই পৃথিবীর কোনো সম্পদ দিয়েই যেটাকে হয়তো মাপা যাবে না, এই ভালোবাসাটা। এটা আমার খুব বড় প্রাপ্তি। তুমিও একটু ইমোশনাল হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি এই ব্যাপারে ভীষণ ইমোশনাল। আই এম আ ভেরি ইমোশনাল পারসন অ্যাকচুয়ালি। সাংবাদিকদের কি ইমোশনাল হলে চলে? হ্যাঁ, সাংবাদিকের যদি ইমোশন না থাকে, এমপ্যাথি না থাকে, সে সাংবাদিক না।
সাংবাদিক যে কোনো ঘটনা যদি সে ইমোশন দিয়ে যদি সেটাকে সে না দেখে, না বিচার করে, এমপ্যাথি দিয়ে যদি সে বিচার না করে, তাহলে সে সাংবাদিকই না। ফাটাফাটি।